পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 29-এর বর্ধিতা অংশ। পেরিয়েছে এক সপ্তাহ। গত 6 দিন আকাশ ICUতে ছিল। একেবারে জ্ঞান ছিল না তার। প্রিয় বন্ধুকে নিজ হাতে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে নিজেই মৃত্যুর সাথে লড়েছে। নিজ হাতে প্রিয় বন্ধুর মৃত্যু, এই একটি বাক্য অনুভব করার ক্ষমতা আকাশের হয়নি। ফলস্বরূপ গত 6 দিন হসপিটালের এক কোণায় মৃত্যুর পথযাত্রীর ন্যায় পড়েছিল আকাশের জ্ঞানহীন নিথর দেহ। আল্লাহর অশেষ রহমতে 6 দিন পর আকাশের জ্ঞান ফিরে আসে। সঙ্গে সঙ্গে তার জায়গা হয় থানা হাজতে। প্রিয় বন্ধুকে নিজ হাতে হত্যার দায়ে আকাশ ভিরাজ নাওয়ানের জায়গা আর বাইরে হয়নি। পরিবার পরিজন সবার থেকে বিচ্ছিন্ন করে তাকে 4 দেয়ালের মাঝে বন্দি করে রাখা হয়। যেটি মারা যাওয়ার আজ 7ম দিন চলমান। গতকাল আকাশকে থানায় নিয়ে রাখা হয়েছিল। 24 ঘন্টার মাঝে যে কোনো আসামিকে আদালতে উপস্থিত করতে হয়। নিয়ম অনুযায়ী আকাশকে আজ আদালতে আনা হয়েছে। এজলাস কক্ষের চারিদিকে থমথমে পরিবেশ। কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে আকাশ ভিরাজ নওয়ান, দুহাতে হাত করা পরানো, মাথা নিচু তার। বাঁদিকে সারিবদ্ধভাবে বসা অনেক অনেক অপরিচিত মানুষ, যাদের মাঝে কিছু পরিচিত মুখ দৃশ্যমান হয়েছে, যারা প্রত্যেকে আকাশের কেউ না কেউ। আকাশের স্ত্রী, সন্তান, খালা, বোন, ভাই, বন্ধু, বন্ধুর মতো ডক্টর নিয়াজ। সন্ধ্যা ছেলেকে বুকের মাঝে সাপটে ধরে রেখেছে। টলমল চোখ দুটো আকাশের পানে নিবদ্ধ। আকাশের পক্ষে কোনো উকিল নেই। উকিল আছে কেবল বিপক্ষে, যে সামনে দাঁড়িয়ে অনবরত আকাশের বিরুদ্ধে কথা বলতে ব্যস্ত হয়েছে। নিয়াজ দুহাত একসাথে শক্ত করে জমা করে রেখেছে। মাথা নিচু তার। পা থেকে মাথা পর্যন্ত শুধু অসহায়ত্বে ঘেরা। হুট করেই প্রতিটি মানুষ আকাশের বিরুদ্ধে হয়ে গেল। গত এক সপ্তাহ আকাশের জন্য একটু ছোটখাটো উকিল ম্যানেজ করতে কোথায় না কোথায় ছুটেছে তার ঠিক নেই, কিন্তু সে ব্যর্থ হয়েছে। আকাশের পক্ষে লড়ার জন্য কোনো উকিল পায়নি। আজ এখানে তারা আকাশের নামে কটূক্তি শুনতে আসেনি, এসে আছে আকাশকে নিয়ে আদালতের রায় শুনতে। ইতোমধ্যে জাজ সাহেব কথা বলতে শুরু করেছে। আকাশের পরিচিত প্রতিটি মানুষের মুখ জুড়ে শুধু অসহায়ত্ব আর অসহায়ত্ব। হঠাৎই জজ সাহেব গমগমে স্বরে কঠিন দুটো বাক্য আইড়িয়ে থেমে যায়। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের নিকট স্পষ্ট যে আকাশ ভিরাজ নওয়ান জ্যাক ডাল্টনের খুনি। অতএব আদালত অভিযুক্ত আসামি আকাশ ভিরাজ নওয়ানকে বাংলাদেশের দণ্ডবিধি 1860-এর 302 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। মুহূর্তে এজলাস কক্ষে শোরগোল শুরু হয়ে গেল। স্তব্ধ হলো 6 জন মানুষ। সন্ধ্যা, সৌম্য, আকাশের খালা, খালাতো বোন সীম, অরুণ, নিয়াজ। সকলের দৃষ্টি কাঠগোড়ায় দাঁড় করানো আকাশের দিকে। কিন্তু আকাশের মাঝে কোনো হেলদোল নেই, আর না তো সে এ পর্যন্ত একবারও মাথা তুলেছে। চোখ দুটো অসম্ভব লাল। দুর্বল শরীরটা নিয়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে জজ সাহেবের আওড়ানো কথাগুলো শুনতে পেয়ে সে সামান্য ঠোঁট বাঁকালো। তখনই 2জন পুলিশ এগিয়ে এসে কাঠগোড়ার ভেতর থেকে আকাশকে টেনে বের করতে লাগলো। আকাশের দুর্বল বিধ্বস্ত শরীরটা একদিকে হেলে পড়ে যেতে নিলে পুলিশ 2জন আকাশকে সামলে নেয়। আকাশের ঝাপসা দৃষ্টিজোড়া এলোমেলো হলো। সে ঠিক বুঝতে পারছে না কোথায় পা ফেলবে, কারণ চোখের সামনের সবকিছু একেবারে সাদা লাগছে। ঝাপসা চোখের ফলাফল এটা। হঠাৎই আকাশের কানে কাছে জোর শব্দে পরিচিত কণ্ঠে একটি ডাক ভেসে আসে, এভিজান। আকাশ কেঁপে ওঠে। ব্যস্ত ডান হাতে 2 চোখ ডোলে ডান দিকে তাকায়। চোখে পড়ে হাস্যোজ্জ্বল জেডি। আকাশের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। অস্পষ্ট স্বরে আওড়ায় জ্যাক। নিজের বলা শব্দটি নিজের কানে আসতেই আকাশের মুখ থেকে হাসি মিলিয়ে যায়। ততক্ষণে এত এত মানুষের ভিড়ে জ্যাক হারিয়ে গিয়েছে। আকাশের মনে পড়েছে সে যাকে কিছুক্ষণ আগে দেখেছে, সে নিজ হাতে তাকে এই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আর সেই অপরাধে এখন থেকে তার বাড়িঘর হয়ে গিয়েছে জেলখানা। আকাশকে পুলিশ 2জন টেনে নিয়ে যেতে থাকে। আকাশের করুণ দৃষ্টিজোড়া তখনও আনাগোনা করছে এজলাস কক্ষের চারপাশে। মিথ্যে খুঁজছে মৃত জ্যাককে। হাতে অতিরিক্ত টান পড়ায় আকাশ ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। দৃষ্টি আটকায় সামনে দাঁড়ানো বিধ্বস্ত সন্ধ্যার পানে, যার কোলে ছোট্ট সৃজন। বাচ্চা ছেলেটি দুহাতে মায়ের গলা সাপটে ধরে রেখেছে। আকাশের দিকে ভাবুক হয়ে চেয়ে আছে। বিধ্বস্ত আকাশকে চিনতে অসুবিধা হচ্ছে বোধহয়। সন্ধ্যার মুখে রানী, শুধু 2 চোখ বেয়ে নীরব অশ্রু ঝরছে। তার করুণ 2 চোখের ভাষা যতটা দৃঢ়, সেখানে তার মুখের ভাষা হয়তো আর কোনো প্রয়োজন নেই। আকাশ শুকনো ঢিক গিলল। বেশিক্ষণ সন্ধ্যাতে দৃষ্টি নিবদ্ধ রাখতে পারল না।
সে আস্তে করে সন্ধ্যার থেকে দৃষ্টি সরিয়ে নেয়। সন্ধ্যার ভেজা চোখ বেয়ে আরও কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সৃজনকে আরেকটু শক্ত করে নিজের সাথে চেপে ধরে। গতকাল যখন আকাশের জ্ঞান ফিরেছিল তখন সেই সর্বপ্রথম আকাশের সামনে গিয়েছিল, কিন্তু আকাশ তার সাথে কথা বলা তো দূর, তার দিকে তাকায়নি পর্যন্ত। আর আজ একবার চোখ পড়েছে বলে দৃষ্টি ফিরিয়ে নিল। সন্ধ্যা আপাতত আকাশের এইটুকু কর্মকাণ্ডের দিকে খুব বেশি মন দিল না। সে শুধু ভাবছে তার স্বামী সারা জীবন জেলেই কেটে যাবে। এটা সে কি করে মানবে? আকাশ সন্ধ্যার থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে তাকায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এক একজন বিধ্বস্ত মানুষদের দিকে, যাদের প্রত্যেকেই তার আপন, ভীষণ আপন। আকাশ বিদ্রুপ স্বরে ভাঙা গলায় বলে, জানি আমার শাস্তি কম হয়ে গেছে। নিয়াজ ঢোক গিলে বলে, অনেক চেষ্টা করেছিলাম একটা উকিল জোগাড় করার। আকাশ এ নিয়ে কিছু বলল না। সে তার খালা তারা বেগমের দিকে চেয়ে বলে, মায়ের কবর দেখে রেখো খালা। তারা বেগম নিঃশব্দে চোখের জল ফেলছে। সে তো আকাশকে নিজের ছেলের থেকে কম কিছু দেখেনি। আজ সেই ছেলেটার কি হাল হলো। তার বোন বেঁচে থাকলে আকাশের এই পরিণতি মেনে নিতে পারতো না। এত যত্নে গড়া ভালোবাসার ফসলের এই পরিণতি দেখতে। আল্লাহ বোধহয় মানুষটাকে আর কষ্ট দিতে চায়নি। এই জন্যই হয়তো ছেলের পরিণতি দেখার আগে আল্লাহ আসমানি নয়নের ভাগ্যে মৃত্যু লিখেছিল। তারা বেগম শিমুকে আঁকড়ে ধরে কাঁদছে তো কাঁদছেই। তাদের পরিবার শেষ হয়ে গেছে। তার ছোট বোনটাও কত দুঃখ নিয়ে এই দুনিয়া ছেড়েছে। আর তার বড় বোনের কথা তো বাদই দিল, এখন আবার বড় বোনের ছেলের এই পরিণতি। তাদের আর কেউ রইল না। সবার জীবন ভীষণ দুর্বিষহ হয়ে উঠেছে। আকাশ অরুণের দিকে চেয়ে মলিন গলায় বলে, জ্যাকের কবরের খেয়াল রাখিস। কথাটা বলার সাথে সাথে অরুণ এগিয়ে এসে আকাশকে সাপটে ধরে। বাচ্চাদের মতো ফুপিয়ে উঠে বলে, আমার ভীষণ কষ্ট হচ্ছে আকাশ। তুই আমাদের জেডিকে কেন মারলি? আমাদের বন্ধু এই দুনিয়ার বুক থেকে হারিয়ে গেছে, আর এখন তুইও অন্ধকার ঘরে চলে যাচ্ছিস। আন্টি, আমার অনামিকা। অরুণের কথা জড়িয়ে আসে। অস্পষ্ট স্বরে বলে, এত মানুষ হারিয়ে আমি কিভাবে বাঁচব? আকাশ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, দৃষ্টি নিচু তার। দুর্বল শরীরটা মনে হচ্ছে দুলছে। থেকে থেকে বুকে ব্যথা উঠছে। জ্যাক হারিয়ে গেছে, একেবারে হারিয়ে গেছে। সে জ্যাককে বিদায় দিয়েছে। যাকে একদিন খুব যত্ন করে তার বুকে ঠাঁই দিয়েছিল, তাকে সে নিজেই মেরে ফেলেছে। আকাশের বুকের যন্ত্রণা বাড়ল, দুহাতে কম্পন তৈরি হলো। তখনই হঠাৎ সৃজনের অস্পষ্ট স্বরে বলা দুটি শব্দ কানে আসে আকাশের, বাতাসবাবু। সাথে সাথেই আকাশের দৃষ্টি উঠে আসে সৃজনের পানে। কি হলো কে জানে, মুহূর্তেই তার লালিত চোখ দুটো পুরোপুরি ঝাপসা হয়ে আসলো। তার বাচ্চা এটা, কিন্তু তার বাচ্চার সাথে সে কখনো একদিনও ঠিক করে কাটাতে পারেনি। আর পাঁচজন বাবার মতো সে তার সন্তানকে কখনো সামনে থেকে আগলে নিতে পারেনি আর পাঁচজন বাবার মতো সন্তানের সাথে দুদণ্ড বাঁচতে। কখনো বলতে পারেনি সেই সৃজনের বাবা। আর আজ ভাগ্যের নির্মম পরিহাসে তার সারা জীবন জেল হয়ে গেল। ভাগ্যে থাকলে হয়তো আবারও কোনো একদিন তার ছেলের সাথে দেখা হবে, আর ভাগ্যে না থাকলে হয়তো হবে না। আর যদি দেখা হয়ও, ততদিনে হয়তো সৃজন অনেক বড় হয়ে যাবে, জানবেও না তার এক বাবা ছিল বা আছে। টলমলে দৃষ্টিজোড়া একবার সন্ধ্যার দিকে রাখতে চাইল একটা আবদার করতে, কিন্তু আকাশের সাহসে কুলালো না। সে ঝাপসা দৃষ্টিজোড়া নিচে নামিয়ে নিল। তখনই হঠাৎ জেডির রক্তাক্ত দেহ আকাশের চোখের সামনে ভেসে ওঠে। আকাশের শরীর শিউরে ওঠে, দুহাতে কম্পন সৃষ্টি হয়। তার হাতে তার বন্ধুর মৃত্যু হয়েছে। না, সে এসব সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে বাঁচতে চায় না, তার বাঁচার অধিকার সে নিজেই কেড়ে নিয়েছে। আকাশ ছটফট করে উঠল। এদিকে পুলিশ দুজন আর দাঁড়ালেন না। ইতোমধ্যে বেশ কয়েকবার তাড়া দিয়েছে আকাশকে। এবার আকাশের ইচ্ছেকে প্রাধান্য না দিয়েই তারা আকাশকে টেনে নিয়ে যেতে লাগলো। আকাশ আস্তে আস্তে এগোলো সামনের দিকে। সন্ধ্যাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সন্ধ্যা কান্না মাখা চোখে তাকায় আকাশের দিকে, কিন্তু আকাশ আর মাথা তুলল না। যন্ত্রণায় ঘেরা দেহখানা নিয়ে সামনের দিকে এগোলো। এদিকে আকাশকে নিজের দিকে একবারও তাকাতে না দেখে সন্ধ্যার কান্নার বেগ বাড়ল। অসহ্য যন্ত্রণায় ছটফটে কণ্ঠে ডেকে উঠল সে আকাশ। আকাশের বুক কাঁপল সামান্য। ঝাপসা চোখ জোড়া আরো খানিক ঝাপসা হলো, কিন্তু সে থামল না। দুর্বল শরীরটা টেনে নিয়ে গেল সামনের দিকে। আকাশের অগ্রাহ্যের সাথে জেলের দিকে এগিয়ে চলা সন্ধ্যার সহ্য হলো না। মেয়েটা সৃজনকে নিয়ে সেখানেই বসে পড়তে নিলে সৌম্য এগিয়ে এসে তার বোনকে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যা ভাইয়ের বুকে মাথা রেখে দু চোখের পানি ছেড়ে দেয়। মৃদু শব্দ হয় যা আকাশের কানে এসে বাড়ি খায়, কিন্তু সে নিরুপায় এক পথহারা পথিকের ন্যায় এগিয়ে যায়। বুকে অসহ্য ব্যথায় মনে হলো এখনই এখানে পড়ে যাবে।
এদিকে মায়ের কান্না দেখে সৃজন কান্না মাখা চোখে মায়ের দিকে চেয়ে আছে। ভাঙা গলায় বলে, মা কাঁদছু কেন? মা কাঁদে না মা। ছোট ছেলের আবদার সন্ধ্যা রাখতে পারল না, তার কান্না কমার বদলে বাড়ল। সৌম্য নিয়াজ সহ সকলের ঝাপসা দৃষ্টিতে আকাশের পানে চেয়ে রইল। আর আকাশ, সে তার দুর্বল শরীরটা নিয়ে কেবল পালালো। সৌম্য, কি অবস্থা তোমার? ভালো নয় তাই না? আরে জানি ভালো নেই এখন তুমি, কিন্তু কয়েক ঘন্টা পর এই তুমি সবচেয়ে বেশি ভালো থাকবে। তোমার কল্পনার চেয়েও বেশি ভালো থাকতে পারবে। কারণ শুনতে চাও সৌম্য? জানি শুনতে চাও, অবশ্যই বলবো। এই তো বলছি, কারণ তোমাকে দুঃখ দেওয়া অধীর ভাইয়া আর তোমাদের ছায়া মারাতে আসবে না। ওই বিদায় নেওয়ার সময় হয়ে গেল আর কি। ও হ্যাঁ, তোমাকে যে ইম্পর্টেন্ট কথা বলতে চাইছি, তোমার বন্ধু রিহান আছে না, ও সবসময় আমার সন্ধ্যা প্রাণের পিছু পিছু ঘুরঘুর করতো বুঝলে, যেটা আমার সহ্যের বাইরে চলে গিয়েছিল। আমার প্রাণের পিছনে কেউ অযথা ঘুরঘুর করলে তাকে ছেড়ে দেওয়ার মতো ভালো মানুষ আমি নই সৌম্য। এভি আমার ফ্রেন্ড, ওকে আমি কোনো একভাবে টলারেট করছি বন্ধুত্বের কাছে হেরে গিয়ে, কিন্তু তোমার ফ্রেন্ড আমার কেউ না। আমি তাকে কেন ছেড়ে দিব বলো তো? তাই ধরে নিলাম ওকে। ওকে আমার আস্তানায় এনেছিলাম গত 1 থেকে 2 সপ্তাহ আগে। আমার টার্গেট ছিল ওকে মেরে তোমাকে বলা কথাটি বাস্তবায়ন করা, অর্থাৎ তোমার ফ্রেন্ডকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া। মারবো করে দিন পিছিয়ে গেল। আমি মেন্টালি ভীষণ ডিস্টার্ব ছিলাম। আর যখন সত্যি তোমার ফ্রেন্ডকে মারার ডিসিশন নিলাম, আদেশ করলাম আমার প্রাণের দিকে এত নিগৃহভাবে নজর দেওয়া তোমার ফ্রেন্ড রিহানকে মেরে ফেলার, ঠিক সেই মুহূর্তে আমার সামনে শত শত মিথ্যার বেড়াজাল ভেঙে গেল। সত্য সূর্যের ন্যায় জল করে উঠল। আমি স্তব্ধ হলাম, দুঃখ পেলাম, আর সবশেষে অনুতাপের দহনে পুড়তে শুরু করলাম। আমার একলাহীন জীবনে ছোট্ট ভাইয়ের মতো সৌম্যর সাথে করা প্রতিটি অন্যায়ের অনুতাপ কি করব ভেবে দিশেহারা লাগছিল। অসহনীয় এক যন্ত্রণায় ছটফট শুরু করলাম। আমার স্নেহের ভাই সৌম্যকে আমি অধীর দিনের পর দিন শুধু আঘাত করে গেছি। আমার বুক থেকে আমার প্রাণকে কেড়ে নিয়েছে ভেবে তার প্রিয় স্ত্রীকে তার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছি। মনে হচ্ছিল যার জন্য আমি আমার প্রাণকে পাইনি, সেই সৌম্য কেন সুখে সংসার করবে। সব জ্বালিয়ে দিতে ইচ্ছে করছিল। এই এক ভাবনা নিয়ে তোমার ইরাবতীর মুখে অ্যাসিড মেরে তোমার সামনে তোমার প্রাণপ্রিয় স্ত্রীকে ভয়ানক যন্ত্রণা দিয়ে এই পৃথিবী থেকে বিদায় দিতে চেয়েছিলাম। তুমি যখন তোমার বাচ্চা মরা ইরাবতীকে নিয়ে দৌড়ে ডক্টরের কাছে যাচ্ছিলে, তখন আমার খুশি হওয়া উচিত ছিল তাই না সৌম্য? কিন্তু জানো, আমি না একটুও খুশি হতে পারিনি। কারণ যে তার স্ত্রীকে বাঁচাতে পাগলের মতো হসপিটালে ছুটছিল, সে অন্য কেউ নয়, আমার ছোট ভাই সৌম্য। সেদিন মনে হলো তোমাকে মরণ যন্ত্রণায় ফেলতে গিয়ে আমি নিজেই যেন মরণ যন্ত্রণার মাঝে হাবুডুবু খেতে লাগলাম। তুমি কষ্ট পাচ্ছিলে, আমি মেনে নিতে পারছিলাম না। সব ভুলে সেদিন তোমার আগে আমি হসপিটালে পৌঁছে গেলাম। আড়াল থেকে সবকিছুর ব্যবস্থা আমিই করে দিলাম, যেন তোমার ইরাবতী অন্তত বেঁচে থাকে। তুমি একবার প্রশান্তির শ্বাস নাও। সে সময় আমি অসহায়, তুমি কি একদমই দেখতে চাইনি। তোমার স্ত্রী সুস্থ হয়ে গিয়েছিল তাই না সৌম্য? তুমি কি জানো, তোমার ইরাবতীর সেদিন 2 ব্যাগ রক্ত লেগেছিল, কিন্তু সেই খবর তোমার কাছে পৌঁছানোর আগে রক্ত ডক্টরের কাছে পৌঁছে গিয়েছিল। কারণ তোমার স্ত্রীর রক্তের গ্রুপ আমার প্রাণের রক্তের গ্রুপ, আমার রক্তের গ্রুপ ছিল সেম। দিয়ে দিলাম তোমার স্ত্রীকে 2 ব্যাগ রক্ত। সে সময় আমার মাথায় কিছুই ছিল না। তোমার মাঝ থেকে সামান্য বিষাদ মুছে দিতে এটুকু কেন যেন করে ফেললাম আমি। নিজের প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা আমার চেয়ে আর কে বেশি বুঝবে বলো? এমন ভাগ্য তো কারো হয়নি, শুধু আমার হয়েছে। পুরা কপাল আমার। যাক সেসব কথা। সেদিনের পর থেকে আমি আর চাইলাম না তোমার বুক থেকে তোমার প্রিয় মানুষটাকে কেড়ে নিতে। এরপর আমি আর কখনো তোমার ইরাবতীর দিকে হাত বাড়াইনি, কিন্তু দূর থেকে তোমাকে দেখতাম, ভাবতাম তুমি নিজের প্রিয় মানুষকে বুকে আগলে রাখার জন্য কত পাগলামি করো, অথচ তোমার অধীর ভাইয়ার বুক থেকে তার প্রাণকে কেড়ে নিয়ে কি সুন্দর আরেকজনের হাতে তুলে দিয়েছ। খুব দুঃখ পেতাম জানো, ভীষণ রাগ হতো তোমার উপর। বারবার শুধু একটি শব্দই মস্তিষ্কে বাজত, কেন আমার প্রাণকে আমার বুক থেকে কেড়ে নিলে সৌম্য? এই একটি লাইন বারবার ভাবতে গিয়ে তোমার প্রতি আমার স্নেহশীল হৃদয় আবারও ক্রোধ চাপত। তোমার শখের বাড়ি কেড়ে নিলাম, তোমার চাকরি না হওয়ার হাজারটা ব্যবস্থা করলাম, তোমার টিউশনিগুলোতে বিভিন্নভাবে বাধা প্রদান করলাম, তোমার জীবন দুঃখে ভরে দিলাম। মাঝে মাঝে ইচ্ছে করতো তোমাকে একেবারে মেরেই ফেলি। বিশ্বাসঘাতকদের আবার কে বাঁচিয়ে রাখে? কেউ রাখে না। আমিও তোমার মতো বিশ্বাসঘাতককে বাঁচিয়ে রাখবো না। সে ভাবনা নিয়ে আমি যতবার তোমাকে মারতে গিয়েছি,
ততবার ব্যর্থ হয়ে পিছিয়ে এসেছি। কেন এমন হতো বলো তো? আমার তো তোমাকে মেরে ফেলা উচিত ছিল, তাই না? অথচ আমি অধীর তোমাকে বিশ্বাসঘাতক জেনেও তোমায় মেরে ফেলতে পারিনি। কত শতবার সহ্যের সীমা ভেঙে তোমাকে মারতে গিয়ে নিজের আবেগ অনুভূতির কাছে হেরে গিয়ে ব্যর্থ হয়ে ফিরেছি, তার হিসেব নেই। অনেক চেষ্টা করেও সর্বশেষে তোমার হাতে শ্যুট করতে পেরেছি। তোমার বুকে শ্যুট করার ক্ষমতা আমার ছিল না সৌম্য। আহা মায়া, তোমাকে বিশ্বাসঘাতক জেনেও তোমার অস্তিত্ব মুছে ফেলতে পারিনি। সবশেষে জানলাম গত ১৬ বছর যাবৎ আমি তোমাকে নিয়ে নিজের মাঝে যেসব ধারণা পুষেছিলাম সব মিথ্যে। আমি দিনের পর দিন যার জীবন দুর্বিষহ করে দিয়েছি একটার পর একটা দুঃখ, যার জীবন থেকে সকল সুখ কেড়ে নিয়েছি, একসময় সেই মানুষটাই আমার জন্য হাউমাউ করে কেঁদেছে আমার মিথ্যে মৃত্যুর খবর পেয়ে। আমার মনে হলো আসমান জমিন সব যেন দুভাগ হয়ে গেল। তোমার অধীর ভাইয়া তোমাকে দুঃখ দিতে পারে না, বরং তোমার অধীর ভাইয়া বেঁচে থাকলে তোমার আর তোমার বোনকে দুঃখ ছুঁতে পারতো না বলে বিশ্বাস করো তুমি। অথচ তোমার অধীর ভাইয়াই তোমাদের জীবন দুঃখে ভরিয়ে দিয়েছে। কথাগুলো জানার পর আমার নিজেকেই খুন করে ফেলতে ইচ্ছে করছিল। চিন্তা করলাম তোমাকে দেওয়া আগের দুঃখগুলো হয়তো মুছতে পারবো না, কিন্তু নতুন করে আর দুঃখ দিলাম না। সেদিন রাস্তার ধারে তোমার সাথে কথা বলে বুঝেছিলাম তুমি তোমার বন্ধুকে বেশ ভালোবাসো। যদিও তোমার বন্ধু তোমাকে কতটুকু কদর করে জানি না, কারণ গত ১ বছর তোমার বন্ধু তোমার দুঃখের দিনের কথা জেনেও ইচ্ছে করে তোমার খোঁজ নেয়নি। না, তোমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে কথাটা বলিনি, শুধু অবাক লেগেছিল, কারণ আমি অধীর আমার বন্ধুর জন্য নিজের জানটাই দিতে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় প্রাণকেও দিয়ে দিয়েছি, আর তোমার বন্ধু তোমার খোঁজটুকু নেয়নি ইচ্ছে করে। আসলে সব সময় তার খোঁজ রাখতাম তো, তাই এটুকু খবর আমি জানতাম। তবে আমার কাছে বন্দী হওয়ার পর তোমার নামই সবচেয়ে বেশি জপেছে তোমার বন্ধু। বিপদের সময় মনে করেছিল আর কি। যাক, সেসব কথা। তোমার প্রতি হওয়া অবিচার আমি আর বাড়ালাম না। তোমার বন্ধুকে বাঁচাতে আমি ছুটে গেলাম, যাকে আমি আমার গার্ডদের মেরে ফেলার নির্দেশ দিয়েছিলাম। আমি বুঝেছিলাম তোমার জীবনে তোমার বন্ধুর গুরুত্ব অনেক। আমারও তো বন্ধু আছে, আমার রেভিজান, যাকে দুঃখ দিতে না চেয়ে, যার জীবন ধ্বংস করতে না চেয়ে আমার প্রাণকে পাওয়ার জন্য একটি শেষ চেষ্টা করেছিলাম মাত্র। আমি শুধুমাত্র তোমার কারণেই তোমার বন্ধুকে বাঁচিয়ে দিলাম। কিন্তু তোমাকে যখন বললাম আমি তোমার বন্ধুকে মেরে ফেলেছি, তখন তুমি আমায় মারলে। সৌম্য আমায় মারলো। যেই সৌম্য আমার চোখে চোখ রেখে কথা বলতে সংকোচ বোধ করতো সম্মানের জন্য, সেই সৌম্য আমার গায়ে হাত তুলল। আমি যা করেছি এটুকু আমার প্রাপ্য আমি জানি, কিন্তু আমার ভীষণ ব্যথা লেগেছিল জানো সৌম্য, কারণ আমি মিথ্যে কারণে আমার ছোট ভাই সৌম্যর হাতে মার খেয়েছিলাম। ভাবছো মিথ্যে কেন বললাম? কি করব বলো? মিথ্যে না বললে তোমরা আমায় দয়া করে বাঁচিয়ে দিতে, কিন্তু এর ফলে আমার প্রতি তোমাদের ঘৃণার যে পাহাড় ছুঁয়ে যাবে। আমি তোমাদের এত ঘৃণার ভার কিভাবে সইতাম বলো? আমার যে আর শক্তি অবশিষ্ট নেই সৌম্য। বেঁচে থাকতে কম তো দুঃখ পেলাম না, মরে গিয়ে যদি তোমাদের একটু করুণা পাই, সেটাই আমার জীবনের অনেক বড় পাওয়া হবে। হাজারটা না পাওয়া অপূর্ণতার মাঝে তোমাদের করুণাটুকুই আমার সব পাওয়া হবে। বাবার কাছে মিথ্যে খবর শুনে আমি তাকে বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম আমার ছোট ভাই সৌম্য কখনোই আমাকে না বলে অন্য কোথাও চলে যাবে না, এভাবে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না, আমাকে দেওয়া কথা ভুলে যাবে না। সে অবশ্যই আমার প্রাণকে আমার বুকে স্থান দেবে। কিন্তু আমি সেদিন ইংল্যান্ড থেকে সেই গ্রামে ফিরে সত্যি আর তোমাদের পাইনি সৌম্য। গ্রামের সবার মুখে শুনেছিলাম তুমি আমাকে পছন্দ করো না বলে বোনকে নিয়ে এই গ্রাম ছেড়েছ। আমি সেদিন অনেক কেঁদেছিলাম জানো সৌম্য। আমি এত এত মানুষের থেকে মিথ্যে কথা শুনে তখনও তোমাকে কোথাও একটা বিশ্বাস করতাম, তোমাকে কোথাও না কোথাও খুঁজে বেড়াতাম। বছরের পর বছর তৃষ্ণার্ত কাকের ন্যায় আমার প্রাণকে দেখার জন্য ছুটতাম, কিন্তু আমি পাইনি। যখন পেয়েছি ততদিনে আমি সবাইকে হারিয়ে ফেলেছি সৌম্য, খুব বাজেভাবে হারিয়ে ফেলেছি। অনিচ্ছাকৃতভাবে বাবাকে মেরে বাবার খুনের দায়ে জেল খাটলাম। জেল থেকে বেরিয়ে দেখলাম যাকে ছোট থেকে ভালোবেসে গেলাম সে আমার প্রিয় বন্ধুর বউ প্লাস বাচ্চার মা। আমি এটা কিছুতেই মেনে নিতে পারিনি সৌম্য। আমার খুব কষ্ট হয় জানো। আল্লাহ কেন আমায় এত বড় শাস্তি দিল বলতে পারো? আমার এভিজানের ভাগ্য কেন আমার প্রাণকে লিখলো? আমি আমার প্রাণকে খুব চেয়েছিলাম আল্লাহর কাছে। আল্লাহ কেন আমার ডাক শুনল না সৌম্য? যেসব কাজে সবচেয়ে বেশি দুঃখ, আল্লাহ বোধহয় সেসব কাজ বেছে বেছে আমার ভাগ্যে লিখেছিল। আর তাই আমি বছরের পর বছর আমার প্রাণকে চাওয়ার পর ফলাফল স্বরূপ দেখেছি আমার প্রাণ আমার প্রিয় বন্ধুর বউ।
আমার এভিজানের বউ আমার প্রাণ, আমার এভিজানের বাচ্চার মা আমার প্রাণ। এই দুটো বাক্য আমাকে এই দুনিয়াতেই কত শতবার যে জাহান্নামের শাস্তি ভোগ করিয়েছে তা আমি কাকে বোঝাবো। এভিজানকে দুঃখ না দিয়ে আমার প্রাণকে আমার করতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমার 16 বছরের ভালোবাসা হেরে গিয়েছে, এভিজানের 5 বছরের ভালোবাসা জিতে গিয়েছে। ওদের এক করে এবার আমি এই যন্ত্রণা থেকে একেবারে মুক্তি চাই। শেষ এই ইচ্ছে, এই পৃথিবীর বুক থেকে মুক্ত হওয়ার আগে তোমাদের করুণাটুকু কুড়িয়ে নিতে চাই। আমি মারা যাওয়ার পর তোমরা কেউ আমার থেকে মুখ ফিরিয়ে নিও না সৌম্য। আমি জীবনে কিছুই পাইনি জানো, এই একটি শেষ চাওয়া, তোমরা আমায় ফিরিয়ে দিও না। অনুতাপের কারণে আমরা যে দুঃখটা পাই সেই দুঃখ সব কষ্টকে হার মানায় জানো সৌম্য। আমার বাবা আমার সাথে মিথ্যে মিথ্যে খেলা খেলেছে জেনেও আমার যতটা কষ্ট হয়নি তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি কষ্ট হয়েছে যখন জেনেছি আমি অকারণে আমার প্রিয় ভাই সৌম্যকে আঘাত করেছি। আমার ভাই সৌম্যর জীবন দুর্বিষহ করে তুলেছি, তার প্রিয় ইরাবতীকে তার থেকে কেড়ে নিতে চেয়েছি। আমার এসব কাজ আমাকে ভয়ানক অনুতাপের জ্বলন্ত শিখায় ফেলে দিয়েছি সৌম্য। আমি তোমাকে আঘাত করার সময় যতটা কষ্ট পেতাম তার চেয়ে হাজার কোটি গুণ বেশি কষ্ট এখন পাচ্ছি। ক্ষমা আমি তোমার কাছে চাইব না সৌম্য, কারণ আমি জানি আমি এসবের যোগ্য নই। আমি চাইব তুমি আমার প্রতি ঘৃণার পরিমাণটুকু শুধু কমাও আর করুণার পরিমাণটুকু বাড়াও। আর কিছু চাই না আমার। চিন্তা করো না, তোমার ইরাবতীর কিছুই হবে না। আমি জানি সে কনসিভ করায় তার লাইফ রিস্কে আছে, তবুও বলছি চিন্তার কারণ নেই। আসলে যার হারায় তার শুধুই হারায়। এই যেমন দেখো আমি কিচ্ছু পাইনি জীবনে, মা বাবা ভাই বোন ভালোবাসার মানুষ বন্ধু কাউকে পাইনি। ভাগ্যের খাতায় যেটুকু দুঃখ না পাওয়া অবশিষ্ট ছিল সেটাও একভাবে 16 কলা পূর্ণ করে দিয়েছে আল্লাহ আমার প্রতি তোমাদের প্রত্যেকের ঘৃণার মাধ্যমে। কিন্তু তুমি যখন তোমার ইরাবতীকে পেয়েছ তখন আরও অনেক কিছু পাবে, আর হারাবে না। আমার কারণে যা হারিয়েছ তা ফিরিয়ে দিচ্ছি আমি। তোমার গ্রামে গেলে দেখতে পাবে তোমার জায়গায় গত 4 বছর আগে যে বাড়ি ছিল আজ নতুন করে হুবহু সেই বাড়ি আবার উঠেছে। তোমার ইরাবতীর জন্য ডেলিভারি প্লাস মুখের সার্জারির ডক্টর ঠিক করে রেখেছি। সময় মতো তারা তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমার জন্য গড়া ব্যবসা আবারও দাঁড় করিয়েছি, আর আমার প্রপার্টির অর্ধেকটা তোমার অনাগত সন্তানের নামে লিখে দিয়েছি। তার বয়স 18 বছর হলে সে আইনগতভাবে সব কিছুর মালিক হয়ে যাবে। ভাবছো এসব কেন করলাম? তোমাকে যত দুঃখ দিয়েছি সব কিছুর কাছে এসব তুচ্ছ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি সৌম্য। আমি ভালোবাসা থেকে সব করেছি। জানি বিশ্বাস করবে না, কারণ আমার দেওয়া দুঃখ আমার দেওয়া আঘাত তোমার মনে গেঁথে আছে। তবুও বলছি আমি তোমাকে ভালোবাসি সৌম্য। তোমাকে দুঃখ দিয়ে আমি কখনো ভালো ছিলাম না, বিশ্বাস করো। তুমি তো আমার দেওয়া জিনিসগুলো ফিরিয়ে দিও না সৌম্য। আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করে দিও। তোমরা দিন শেষে সব কিছু পেয়ে যাচ্ছ, কিন্তু আমি অভাগা সব হারিয়েছি। তার এই শেষ ইচ্ছেগুলো পূরণ করবে না সৌম্য? জানি করবে। সেই ছোটবেলায় যেভাবে আদর আর ভালোবাসা মিশিয়ে আমাকে অধীর ভাইয়া ডাকতে, সেই একই সুরে তোমার মুখে একবার অধীর ভাইয়া ডাক শোনার ইচ্ছে ছিল, কিন্তু আমার ভাগ্য আমাকে সাথ দিল না। পরিস্থিতি এমন হলো যে তোমার গালি শুনতে হলো আমাকে, তোমার হাতে মার খেতে হলো, দেখতে হলো তুমি আমাকে থুতু ছুঁড়ে দিচ্ছ। দুঃখ নেই, মরে গেলে তোমাদের করুণা পাবার আশায় এসব দুঃখ ঠেলে সরিয়ে দিচ্ছি। তোমার অনাগত সন্তানের জন্য অনেক অনেক ভালোবাসা। আমি আর থাকছি না। এবার তোমরা সবাই ভালো থেকে সৌম্য। আমার প্রাণ আমার এভিজানের সংসার সাজাতে ওদের হেল্প করো। আমাকে করুণা করে হলেও মনে রেখো। ইতি, তোমার অপছন্দের অধীর ভাইয়া। এক পাতা ভর্তি কালো কালিতে লেখাগুলো পড়তে গিয়ে সৌম্যর শ্বাস আটকে আসে। দু চোখের পানি দ্বারা হাতের পাতা ভিজে একাকার। সৌম্য ছটফট করে উঠল, বিছানা থেকে নেমে মেঝেতে বসল। বা হাতে বিছানার উপর রেখে ডান হাতে ধরে রাখা কাগজটি সহ হাত মেঝেতে ছেড়ে রাখল। আদালত থেকে বাড়ি ফিরলে ইরা তার হাতে একটি চিঠি ধরিয়ে দেয়, জানায় একজন লোক দিয়ে গিয়েছে। বলেছে সৌম্যর নামে চিঠি, আর কিছু বলেনি। সৌম্য প্রথমে বুঝতে পারেনি চিঠি কোথা থেকে আসলো, কিন্তু যখন পড়তে শুরু করে তখন ধীরে ধীরে তার দম বন্ধ হয়ে আসে। কারণ যে মানুষটা চিঠি সে পড়ছিল সেই মানুষটা আর বেঁচে নেই। কত পাহাড় সম দুঃখ নিয়ে তাদের অধীর ভাইয়া এই দুনিয়া ছেড়েছে। এখন সে বুঝতে পারছে কি করবে সে। কিচ্ছু করার নেই। সে অধীর ভাইয়ের দুঃখ না বুঝে উল্টো ভুল বুঝেছে। তাকে দেওয়া দুঃখগুলো যে সব ফিকে হয়ে গেছে অধীরের দুঃখের কাছে।
অধীর ভাইয়া তার মুখে আবারও ভালোবাসা দিয়ে সেই ডাক শুনতে চেয়েছিল, কিন্তু সৌম্য তার অধীর ভাইয়াকে আর কোথায় পাবে? সে যে এই দুনিয়ার বুকে আর নেই, চিরতরে হারিয়ে গেছে। তাদের সাথে কথা বলার সুযোগ আজীবনের জন্য বন্ধ করে দিয়ে গেছে। কথাগুলো ভাবতে গিয়ে হঠাৎই সৌম্যর ছটফট করে উঠল, বড় করে শ্বাস ফেলতে লাগলো, যেন এখানটায় অক্সিজেনের বড্ড অভাব। সৌম্য চিঠিটা যখন পড়ছিল তখনই সৌম্যকে অস্বাভাবিক লাগছিল। এজন্য ইরা আস্তে আস্তে সৌম্যর পাশ থেকে উঠে সৌম্যর জন্য পানি আনতে গিয়েছিল, কিন্তু মাঝপথে এসে সৌম্যকে এমন করতে দেখে ইরা দ্রুত পা চালায়। 6 মাসের পেট নিয়ে মেয়েটার চলাফেরা করতে ভীষণ অসুবিধা হয়, কিন্তু সৌম্যর অবস্থা তার কাছে মোটেও ভালো লাগলো না। কাঁপতে কাঁপতে এক প্রকার দৌড়ে এসে সৌম্যর পাশে বসে হাঁসফাঁস কণ্ঠে বলে, সৌম্য, কি হয়েছে তোমার? সৌম্য বাঁ হাতে বুক ডলে, চোখ দুটো লাল হয়ে এসেছে। ঠিক করে শ্বাস নেওয়ার জন্য মোচড়ায় ছেলেটা। এরা সৌম্যকে কোনো রকমের সামান্য একটু পানি খাইয়ে সৌম্যর বুকের বাঁ পাশে ডলে আর অসহায় কণ্ঠে বলে, কি হয়েছে সৌম্য? সৌম্য? সন্ধ্যা আদালত থেকে সৌম্যর সাথে সৌম্যর বাড়ি ফিরেছিল। বিছানার এক কোণায় চুপ করে শুয়েছিল। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গেছে মেয়েটা, থেকে থেকে কেঁপে উঠছে। ইরার কণ্ঠ পেয়ে তার ধ্যান ভাঙে। ব্যস্ত হয়ে বিছানা থেকে নেমে ভাইয়ের অপর পাশে এসে বসে। সৌম্যকে ছটফট করতে দেখে সন্ধ্যা সৌম্যর ডান হাত ধরে কান্নামাখা গলায় ডাকে, ভাইয়া। সৌম্য অস্পষ্ট স্বরে কি যেন বিড়বিড় করে, যা পুরোপুরি ইরা সন্ধ্যার কানে যায় না। ইরা কেঁদে দিয়ে বলে, সৌম্য, কোথাও যেও না আমাদের রেখে। আমার তুমি ছাড়া কেউ নেই। তোমার রাজকন্যা না দেখে পালিয়ে যেও না। সন্ধ্যা, দেখো না তোমার ভাইয়া এমন করছে কেন? সন্ধ্যা সৌম্যর হাতে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে করুণ কণ্ঠে বলে, আল্লাহ, আর একটি অঘটন ঘটালে প্রথমে আমি আমার সৃজনকে মেরে ফেলবো, আর তারপর নিজে মরে যাব। আমি বোধহয় এই জীবন যুদ্ধে হেরে গেলাম ভাইয়া। আমাকে তোমরা সবাই ক্ষমা করো। সৌম্যর বন্ধ বাম চোখের কোণ ঘেঁষে নোনা জল গড়িয়ে পড়ে বুকের ব্যথায়।